7ই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ভাষা দিয়েছিলেন। বাঙালি পেয়েছিল স্বাধিকারের দিক নির্দেশনা। তাদের স্লোগানের মধ্যে দিয়ে যে প্রত্যাশাটা ফুটে বেরিয়েছিল, সেই জিনিসটি কিন্তু বঙ্গবন্ধু প্রতিফলন ঘটেছিল তার বক্তৃতার মধ্যে দিয়ে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি মৌসুমী মো এবং আমি মহিউদ্দিন মধু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিএনএ পরীক্ষায় অবশেষে মিলল রোহান ও বৃষ্টির লাশ। চুড়িহাট্টায় আগুনের মৃত 11 জন শনাক্ত। দার্জনে এমন রাসায়নিক কারখানা সরানো হবে না, জানালেন মেয়র। ওবায়দুল কাদেরের মতো বিএনপি নেত্রীরও সুচিকিৎসার অধিকার রয়েছে, মানববন্ধনের নেতারা। দুজনে তুলনা চলে না বললেন হানিফ। পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের বিমানবন্দরে প্রবেশের ঘটনায় স্ক্যানার অপারেটর সাময়িক বরখাস্ত। অস্ত্র ভুল করে নেয়ার কথা জানিয়ে কাঞ্চন বললেন, এই ঘটনা উদ্বেগজনক। এবং ডাকসু নির্বাচনে এক ব্যক্তির 38টি ভোটে প্রার্থীর নাম ও ব্যালট নম্বর মনে রাখা নিয়ে বিড়ম্বনা। লিফলেট দেখে ভোট দিতে হবে বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একাত্তরের 7ই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হাজার বছরের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ভাষা দিয়েছিলেন। বিশ্লেষকরা মনে করেন 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমেই বাঙালি পেয়েছিল স্বাধিকারের দিক নির্দেশনা। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর সহ দলের অন্য নেতারা। দলীয় সভাপতির শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন। ওবায়দুল কাদেরের মতো বেগম খালেদা জিয়ারও সুচিকিৎসার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তারা আরও বলেন, ক্ষমতা হারানোর ভয়ে বিএনপি নেত্রী চিকিৎসার ব্যবস্থা করতে ভয় পাচ্ছে সরকার। বেগম জিয়ার মুক্তি ও চিকিৎসা দেওয়ার দাবিতে দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত বিএনপির এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দলীয় মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। এ সময় বিএনপি নেতারা বলেন, কারাবন্দী বিএনপি নেত্রীর সাথে অমানবিক আচরণ করছে সরকার। কাদের সাহেবের আশু রোগ মুক্তি কামনা করেই বলতে চাই, ওনার যেমন চিকিৎসা পাওয়ার অধিকার আছে, তার চাইতে উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার সে রাখে। তাকে বঞ্চিত করা হচ্ছে। 73 বছর বয়স, তিনবার প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলের নেত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তাকে আজকে বিনা চিকিৎসায় নির্জন কারাগারে দিনের পর দিন তাকে তিলে তিলে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। মানববন্ধনে দেয়া বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, ক্ষমতা হারানোর ভয়ে বেগম জিয়াকে আটকে রাখা হয়েছে। তারা মনে করে যে দেশনেত্রী ওই চিকিৎসা নিতে গেলেও বোধহয় তারা ক্ষমতা হারাবে। মানুষ তাদের উপর আস্থা হারিয়েছে, নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে। সুতরাং এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে প্রথম কাজ যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। নির্বাচনের ফলাফল বাতিল করতে হবে এবং পুনরায় একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে আবার নির্বাচন দিতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দল পুনর্গঠনের মাধ্যমে সরকার পতনের আন্দোলন জোরদারেরও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বেগম জিয়ার সঙ্গে তার পরিস্থিতির তুলনা চলে না। গতকাল সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এদিকে সিঙ্গাপুরে কাদেরের সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক জানিয়েছেন, 2-1 দিনের মধ্যে কৃত্রিম কার্ডিয়াক সাপোর্ট খুলে ফেলার চিন্তা করা হচ্ছে।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। ওই হাসপাতালে চিকিৎসার 3 দিনের মাথায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে জানানো হলো সবকিছু ঠিক থাকলে 1 সপ্তাহের মধ্যেই শুরু করা যাবে চিকিৎসার পরবর্তী ধাপ বাইপাস সার্জারি। তার অবস্থা এখন আর সংকটপূর্ণ নেই, সামান্য তার কিডনিতে ইনফেকশন আছে, এছাড়া তার বাকি অর্গানগুলো এখন পর্যন্ত মোটামুটি ফাংশনাল, সবই ঠিকঠাক মতো আছে। স্বাধীনতা সংগ্রামের জন্য, এই দেশের মুক্তির জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন দেশের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন। তার সঙ্গে আর একজন যিনি পাকিস্তানের সহযোগী ছিলেন, তার সঙ্গে কম্পেয়ার করার কোনো সুযোগ নেই। একজন কায়েদের চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষ তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, তাদেরই দায়িত্ব। ওবায়দুল কাদেরের সঙ্গে থাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকও ভালো খবর দিয়েছেন। আওয়ামী লীগের এই নেতার কিডনির সংক্রমণ কমে আসছে, বাড়ছে প্রত্যক্ষ শ্বাস প্রশ্বাসের মাত্রাও। হার্টের কন্ডিশন, প্রেশার এবং হার্টবিট এগুলো খুব ভালো আছে এবং তারা চিন্তা করছে আগামী 2-1 দিনের ভিতর ওনার যে আর্টিফিশিয়াল মিনসগুলো আছে, যে ডিভাইসগুলো আছে, ওগুলো ওনারা খুলে ফেলার চিন্তা করছে। অসুস্থ হওয়ার একদিনের মাথায় উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় ওবায়দুল কাদেরকে। চিকিৎসকরা জানিয়েছেন তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়েছে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকার শীর্ষে বাংলাদেশ। রাজধানীগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। 1 সূক্ষ্ম কণার উপস্থিতিতে বাড়ছে রোগ সংক্রমণ, প্রতিবেদন প্রকাশ। চুরিহাট্টায় আগুনের ঘটনায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে 11 জনের পরিচয় নিশ্চিত করেছে সিআইডি। মিলেছে নর্থ সাউথের শিক্ষার্থী রোহান এবং গার্হস্থ্য অর্থনীতির ছাত্রী বৃষ্টির লাশ। 8 জনের লাশ গতকাল হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা বাকি 3টি লাশ হস্তান্তর করা হবে আজ। গেল 2 সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই ঢাকা মেডিকেলের মর্গের সামনে অপেক্ষা করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহানের স্বজনেরা। অবশেষে মিলেছে তার মরদেহ। চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের রাতে নিখোঁজ বৃষ্টির নিয়তিও জানা গেছে। লাশ হয়ে ফিরে এসেছেন পরিবারের কাছে। লাশটা পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ নেয়ামত দিয়েছে। বাস ঢাকা মেডিকেলে আইস থেকে আমি আর 10 দিন যাবত যাতায়াত করতেছি, ডুমগড়ে লাশ খুঁজতেছি। ওনার ইনকাম দিয়ে মানে পুরো পরিবারটা চলতে পারে, এখন কিভাবে চলবে সেটাই বড় কথা। আর মরদেহ শনাক্তের খবরে দুপুর থেকে ভিড় বাড়ছিল ঢাকা মেডিকেলে। বিকেল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করে জেলা প্রশাসন কর্মকর্তাদের মাধ্যমে প্রিয়জনের মরদেহ বুঝে পায় 8 পরিবার। এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। সরকারের কাছে অনুরোধ করব, এই সমস্ত আগুনগুলি যেন অদূর ভবিষ্যতে এই দেশের এই সমাজটাকে শেষ না করে দেয়। ঘনবসতি এলাকা সম্পন্ন এলাকায় যেন কোনো কেমিক্যাল জাতীয় কোনো দ্রব্য যেন না থাকে। আমার ভাই ছাড়া কেউ আসছিল না, আমার মায়ের আনকেটা দেখবো। 11 জনের স্বজনদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তাদের মধ্যে 8 জনের স্বজনরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আর বাকি 3 জনের স্বজনরা তারা জানিয়েছেন আগামীকাল আসবেন। যারা এখানে স্বজনরা এসেছেন তাদেরকে আমরা প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে লাশ দাফন কাফনের জন্য আমরা 20,000 করে টাকা দিয়েছি। অগ্নিকাণ্ডের পর চুরিহাট্টা থেকে উদ্ধার করা মরদেহ শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। 19টি মরদেহ এবং একটি খণ্ডিত হাতের বিপরীতে 48 জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে 23 জনের নমুনা থেকে 11 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। 1 থেকে 1.5 মাস 2 মাসে লেগে যায়, যেহেতু একটা লম্বা সিরিয়াল বা কিউ থাকে। যেহেতু এটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কিন্তু প্রায়োরিটি বেস করে এটাকে সবচেয়ে প্রাধিকার দিয়ে কাজটা করে যাচ্ছি, যে কারণে এটা চেষ্টা করবো তো মিনিমাম সময়ের মধ্যে শেষ করা যায়। 20 ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 71 জন। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার দাহ্য রাসায়নিকের মজুদ সরাতে টাস্কফোর্সের অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। ব্যবসায়ীদের সঙ্গে অসদাচরণ না করতে ম্যাজিস্ট্রেটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল সকালে পুরান ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। রাজধানী চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকার রাসায়নিক কারখানা ও গুদাম সরাতে 28 ফেব্রুয়ারি থেকে 10 সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান শুরু করে। ব্যবসায়ীদের অভিযোগ, দাহ্য রাসায়নিক নেই এমন কারখানাগুলোও অভিযান চালাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় ব্যবসা সরাতে 6 মাস সময় চান তারা। আমাদের
এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ব্যবসায়ীদের সাথে অসৎ আচরণ করছেন বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। আমাদের উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। আমরা ট্যাক্স দিচ্ছি, ব্যাট দিচ্ছি, সব দেওয়ার পরে আমাকে এখানে রেজিস্ট্রেশনের কাছে আমরা জরিমানা দিব। আমরা যদি অ্যাসোসিয়েশনের লোক দেয়, সেখানে যদি আমরা জানতে চাই ঘটনাটা কি হচ্ছে, জেল দিয়ে দেয়। টাস্কফোর্সের অভিযান মাসব্যাপী অব্যাহত রাখার ঘোষণা দিয়ে আবাসিক এলাকায় বাণিজ্য চলতে পারবে না বলে সাফ জানিয়ে দেন দক্ষিণের মেয়র। অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ নয় এরকম শত শত কেমিক্যাল রয়েছে, আমরা জানি। এগুলোকে আমরা আমাদের অভিযানের বাইরে রাখবো। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানান, নতুন স্থানে রাসায়নিকের কারখানা সরাতে দ্রুতই রোডম্যাপ তৈরি করা হবে। খারাপ ব্যবহার করেছে, এটা দুঃখজনক। ডেফিনেটলি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা একটা রোডম্যাপ আমরা তৈরি করব, কিভাবে আমরা মুভ করব। এটা যখন হয়ে যাবে, আমার মনে হয় কিছুদিন পরে আর টাস্ক ফোর্সের আপনার প্রয়োজনও থাকবে না। চুরিহাট্টা ও নিমতলির ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবসায়ীদের আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তের কারণে আজ শপথ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত মোকাব্বির খান। গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে গণফোরাম। 11 জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 2 আসন থেকে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত হন তিনি। তবে গণফোরাম থেকে নির্বাচিত আরেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ সকাল 11টায় শপথ নেবেন বলে জানা গেছে। গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার 2 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন। ডাকসু নির্বাচন সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। কিন্তু প্রার্থীর ছড়াছড়িতে বিড়ম্বনায় ভোটাররা। তারা বলছেন, সব মিলিয়ে 38টি ভোট দিতে গিয়ে এত প্রার্থীর নাম ও ব্যালট নম্বর মনে রাখা কঠিন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, প্রার্থীদের লিফলেট দেখেই ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখা যাচ্ছে এই ভিডিও, যেখানে প্রার্থীদের নাম মুখস্থ করছেন কয়েকজন শিক্ষার্থী। মজা করে এটা পোস্ট করা হলেও এমন বাস্তবতার কথাই তুলে ধরলেন শিক্ষার্থীরা। কোনো প্রতীক না থাকায় নির্বাচনে প্রার্থীদের নাম মনে রাখতে হিমশিম খাচ্ছেন ভোটাররা। কেউ কেউ বলছেন, শুধু গুরুত্বপূর্ণ কিছু পদেই ভোট দিয়ে দায়িত্ব সারবেন তারা। লিফলেট অনুযায়ী তারা নামটি মুখস্থ করবে। আসলে এটা খুবই টাফ। 38 জনকে দেওয়া তো পসিবল না, যাদেরকে চিনো ওদেরকে দিব। এটা অনেকেরই সমস্যা হয়ে থাকে যে আমরা 38 জনের মানে কিভাবে চিনবো তাদেরকে, কিভাবে তাদের নাম মনে রাখবো। এত প্রার্থী যে সবাইকে আসলে চেনা সম্ভব হয়ে ওঠে না। চিনিও তো না সবাইকে, চিনি বেশি বলতে গেলে 3-4 জনকে চিনি। ক্যাম্পাসের অলিগলি ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। লিফলেটে কেউ প্রচার করছেন নিজেকে, কেউ বা পূর্ণ প্যানেলকে। ভোটারদের হাতে উঠছে প্রতিদিন কয়েকশো প্রার্থীর লিফলেট। ডাকসু ও হল সংসদের জন্য মোট 38টি ভোট দিতে হলে একজন শিক্ষার্থীকে চিনে রাখতে হবে প্রায় 300 প্রার্থীকে, যা জটিল হয়ে ধরা দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কাছে। তাই এইভাবে নিজেদের প্যানেল পরিচিতি তুলে ধরছে ছাত্র সংগঠনগুলো। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের পদপ্রার্থী, আমার ব্যালট নাম্বার 11। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, জটিলতার কিছুই নেই। প্রার্থীদের লিফলেটগুলো দেখে দেখেই ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। এখানে অনেক প্রার্থীর নাম আছে, সে যাদেরকে চিনবে তাদের নামটা হয়তো মনে থাকবে, কিন্তু সাধারণত প্রত্যেকের দলের একটা ব্যালটের ব্যাপারে লিস্ট থাকে। ওরাগুলো নিয়ে গিয়ে তাদের নিজস্ব পছন্দের প্রার্থীকে তারা ভোট দিবে। নির্বাচনের প্রচারণাও চলছে সমান তালে। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে, তুরাগ দখল করে গড়ে ওঠা আমিন মোমিন হাউজিং স্থায়ীভাবে অপসারণে খনন কাজ শুরু। অন্য অবৈধ হাউজিং এর দিকেও নজর বিআইডব্লিউটি এর। পিস্তল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনায় একজন অপারেটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। কাঞ্চন বলছেন, ভুল করে অস্ত্র বহন করেছিলেন তিনি। তবে স্ক্যানারে ধরা না পড়ার বিষয়টি উদ্বেগজনক। এদিকে অভ্যন্তরীণ ফ্লাইটেও তল্লাশিতে কড়াকড়ি থাকা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। বিমানবন্দরের কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে একজন যাত্রী কিভাবে খেলনা পিস্তল ও বোমা সদৃশ জিনিস নিয়ে বিমানে ওঠার সুযোগ পান? চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। এ বিষয়ে সুরাহা না হতেই ইলিয়াস কাঞ্চনের পিস্তল ও গুলি নিয়ে অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম নিরাপত্তা স্তর
নির্বিঘ্নে পার হওয়ার ঘটনায় আবারও আলোচনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা। তবে ভুলবশত অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশ করার কথা জানালেন ইলিয়াস কাঞ্চন। আমার অজান্তে আমার কম্পিউটার ব্যাগের মধ্যে আর্মসটা রয়ে গেছে, আর্চওয়ে দিয়ে পার হলাম, পার হওয়ার পর আমি হাতে করলাম, আমার বডি টডি চেক করলো, করার পর তারপরে আমি ব্যাগ দেখলাম যে স্ক্যান থেকে বাইরে চলে আসছে। রিং করে ভিতরে ঢুকতে গেলাম, তো ওখানে আরেকটা স্ক্যানার আছে। তখন আমার মনে পড়লো জারি আমার তো আর্মস রয়ে গেছে এটা। কিন্তু তখন আমি সিকিউরিটিকে বললাম যে আমি ভুলে গেলাম, ঠিক আছে, কিন্তু স্ক্যান করালাম, সেই জায়গায় নোটিশ হলো না কেন, আমার আর্মসটা ধরা পড়লো না কেন। এদিকে স্ক্যানিং এ অস্ত্র থাকার বিষয়টি ধরা পড়েছে বলে দাবি বিমান সচিবের। ওনার লাগেজটা স্ক্যানারের ভিতরে দিয়েই উনি দৌড়ে সামনে চলে গেছেন। এরপরে ওনার লাগেজ সহ ওনাকে ধরা হয়েছে। তখন উনি বলছেন হ্যাঁ আমার এখানে উইপন রয়ে গেছে, আমি সরি। এরপরেও ওখানে যারা দায়িত্ব পালন করেছে, এখানে একজন স্ক্যানার যে ভিউয়ার ছিল তাকে সাময়িক বরখাস্ত করেছি আমরা, এবং একটা তদন্ত টিম গঠন করা হয়েছে। গত 24 ফেব্রুয়ারি বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশের গন্তব্য চট্টগ্রাম হলেও তিনি দুবাইগামী ফ্লাইটে যাত্রী হয়ে ঢাকা থেকে উঠেছিলেন। বিশ্লেষকরা বলছেন একই ফ্লাইটে উঠলেও অভ্যন্তরীণ রুটের যাত্রীরা যে টার্মিনাল ও গেট ব্যবহার করেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা ততটা কড়াকড়ি নয়। সিকিউরিটি সেম থাকতে হবে। সো ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার এবং ডোমেস্টিক প্যাসেঞ্জার যখন একই ফ্লাইটে যাবে, এর পদ্ধতিগত প্রসিডিউরটা কি এইটা একেবারে সুন্দরভাবে লেআউট থাকতে হবে। এইখানে হয়তোবা সঠিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে কি না, এইটা একটু ভেবে দেখার বিষয় আছে। বিমান সচিব জানান, এই অবস্থায় আন্তর্জাতিক ফ্লাইটে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের তোলার ক্ষেত্রে নিরাপত্তা আরও কঠোর করার পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও নিখুঁত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। হাজারী শিউলি, সময় সংবাদ, ঢাকা। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ফার্মার্স ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাদের দুর্নীতি দমন কমিশন দুদক জিজ্ঞাসাবাদ করলেও পরিচালনা পর্ষদের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিষয়ে দুদকের তেমন কোনো পদক্ষেপ না থাকলেও দুদক বলছে তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন মনে হবে তাকেই জিজ্ঞাসাবাদ করা হবে। তবে ব্যাংকটির অনিয়মের বিষয়ে তদন্ত করতে দুদক বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। তানমির রুপুলকে সঙ্গে নিয়ে ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। 2013 সালে অনুমোদন পাওয়া ফার্মার্স ব্যাংক পরিচালনা শুরুর 3-4 বছরের মাথায় নানা অনিয়ম ও ঋণ জালিয়াতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এক পর্যায়ে প্রতিষ্ঠানটি গ্রাহকের আমানতের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা হারায়। ব্যর্থতা ও অনিয়মে সরাসরি জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে একে একে পদত্যাগ করতে বাধ্য হন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালনা পর্ষদের সদস্যরাও। ঋণ জালিয়াতির ঘটনায় এর আগে কয়েকজন ব্যাংকারকে আসামি করে 3টি মামলাও হয়। অভিযুক্ত কর্মকর্তাদের কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করে দুদক, যার ধারাবাহিকতায় অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির বিভিন্ন শাখার 9 ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন দুদক। ডেকেছে ওই যে পোস্টিং হয়েছে, তো কোথায় কারে পোস্টিং দিয়েছিলাম এটা জানতে চাইছে, আর কিছু না। ঋণের ব্যাপারে আমি কিছু জানি না, আমার জানাও ছিল না। আপনারা ওনাদের কাছে আপনাদের কি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা? এমন বড় ধরনের দুর্নীতির দায় নিয়েও ব্যাংকটির ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তিদের কৌশলে অন্তরালে রাখা হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর। তার মতে এই অনিয়মের সঠিক তদন্ত আর দুর্নীতিবাজদের বিচার না হলে এমন অনিয়ম অন্যান্য ব্যাংকেও ছড়িয়ে পড়বে। এটাকে আমি খেলাপিও বলতে রাজি না, এটা একটা এই ব্যাংকটিকে লুট করা হয়েছে, পরিষ্কার কথা, এবং নিচের লেভেলের কর্মচারীরা লুট করতে পারে না। এটি উচ্চ লেভেল থেকেই হয়েছে। দুদক বোধহয় কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত বা করতে পারছেন না। এটা বলাই বাহুল্য যে চেয়ারম্যানকে নিশ্চয়ই প্রোটেকশন দিচ্ছেন অতি উচ্চ মহল, যাদেরকে অতিক্রম করতে পারছেন না দুদক। ব্যাংকিং অঙ্গনের যে দুরবস্থা, তার জন্য তো সরকারই দায়ী। জিজ্ঞাসাবাদের আওতায় কেন আসছে না ঊর্ধ্বতন কর্মকর্তারা, এমন প্রশ্ন ছিল দুদকের কাছে। এই ব্যাপারে আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে, কারণ এটি তদন্তকারী কর্মকর্তা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেন। তিনি যাকে যাকে মনে করবেন তাকে তিনি শুধুমাত্র নাম সর্বস্ব পরিবর্তন না করে সে সময়কার অনিয়মের সঠিক তদন্ত করে ব্যবস্থা নিলে ভবিষ্যতে এমন অনিয়ম বন্ধ করা সম্ভব বলে মত ব্যাংকিং খাতের সঙ্গে সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকার শীর্ষে বাংলাদেশ। রাজধানীগুলোর মধ্যে দিল্লির পরই এখন ঢাকার অবস্থান। আইকিউ এয়ার ভিজুয়াল ও গ্রিনপিসের এক যৌথ গবেষণায় তথ্য উঠে আসে। সরকারের সদিচ্ছা ও সাধারণ মানুষের সচেতনতা ছাড়া বায়ু দূষণ কখনোই রোধ করা সম্ভব নয় বলে মনে করছেন পরিবেশবিদরা।
পরিবেশ দূষণ বাংলাদেশিদের কাছে নতুন কিছু নয়। ইটের ভাটা, ট্যানারির বর্জ্য, শিল্প বর্জ্য, মেডিকেল বর্জ্য, যেখানে সেখানে গৃহস্থালির বর্জ্য, যানবাহনের ধোঁয়া সহ নানা কারণে দূষণ এখন বিপর্যয়ের রূপ নিয়েছে। মঙ্গলবার 2018 সালে বিশ্বব্যাপী দূষণের মাত্রা নিয়ে প্রতিবেদন তৈরি করে IQ Air, এয়ার ভিজুয়াল অ্যান্ড গ্রিনপিস নামে একটি বেসরকারি সংস্থা। গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের বাতাসে PM 2.5 নামে এক ধরনের সূক্ষ্ম কণার উপস্থিতির গড় মাত্রা 97.1%, যার ফলে দূষিত বায়ুর দেশের তালিকায় এখন শীর্ষে বাংলাদেশ। এই সূক্ষ্ম কণার কারণে মানুষের ফুসফুস, হৃদযন্ত্র এবং রক্ত প্রবাহে নানা ধরনের রোগ সংক্রমিত হয়ে থাকে, এমনকি ক্যান্সার কিংবা হার্ট অ্যাটাকও হয়ে থাকতে পারে, এমনটাই বলা হয়েছে এই প্রতিবেদনে। আমাদের বাচ্চাদের, বিশেষ করে শিশুদের আপনার হাঁপানি, অ্যাজমার রোগ, রেসপিরেটরি ডিজিজ বাড়ছে, ব্রেনের যে বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা যখন শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এর মধ্যে আসলে আমরা সালফার ডাইঅক্সাইড, সীসা, এই জাতীয় ক্ষতিকর ক্রোমিয়াম, ক্যাডমিয়াম যেগুলো ক্যান্সার করে, এই ধরনের ক্ষতিকর উপাদানগুলি আমরা শ্বাসের মাধ্যমে নিচ্ছি। তবে আইনের যথাযথ প্রয়োগ, সরকারের সদিচ্ছা ও সাধারণ মানুষের সচেতনতা ছাড়া বায়ু দূষণ কখনোই রোধ করা সম্ভব না বলে মনে করছেন পরিবেশবিদরা। দেশের প্রচলিত আইন যদি প্রয়োগ করা হয় তাহলে আমি মনে করি যে 40% বায়ু দূষণ রোধ করা সম্ভব। কাজেই দূষণকারী উৎসগুলোকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি সবুজায়ন এবং জলাশয় ফিরিয়ে আনার দিকে আমাদের মন দিতে হবে। এদিকে বিশ্বব্যাংকের গবেষণা অনুযায়ী বাংলাদেশে এক বছরেই পরিবেশ দূষণে মারা যায় 80,000 মানুষ। দেশে প্রতি বছর যত মানুষের মৃত্যু হয় তার 28 ভাগই পরিবেশ দূষণজনিত রোগে। সারা বিশ্বে এই হার মাত্র 16%। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে খনন করে তুরাগ দখল করে গড়ে তোলা বহুল আলোচিত আমিন মোমিন হাউজিং অপসারণ শুরু হয়েছে। 25 ফুট খনন করে তুরাগের বন্ধ চ্যানেলে প্রভাব ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে BIWTA। পাশাপাশি অন্য অবৈধ হাউজিংগুলোর জমিতেও শিগগিরই খনন শুরু করা কথা জানিয়েছে সংস্থাটি। উচ্ছেদ ও খননকে অবৈধ দাবি করেছে আমিন মোমিন হাউজিং। তুরাগ নদীর পুরনো চ্যানেল ফিরিয়ে আনতে বুধবার একযোগে 4টি এক্সকাভেটর দিয়ে শুরু হয় খননের কাজ। দৈর্ঘ্যে প্রায় 3000 ফুট ও প্রস্থে 250 ফুট নদীর জায়গা দখল করে মাটি, বালু ও ইট দিয়ে 25 ফুট উঁচু করে গড়ে তোলা হয়েছে আলোচিত আমিন মোমিন হাউজিং প্রকল্প, যার ফলে তুরাগের পুরো চ্যানেলেই বন্ধ হয়ে যায়। শিগগিরই আরও কয়েকটি এক্সকাভেটর ও ড্রেজার মেশিন যুক্ত করে খনন কাজ জোরালো করা হবে বলে জানান BIWTA এর বন্দর পরিচালক। যেহেতু এটা আমাদের সেকেন্ড ক্লাস নৌ রুট, নেভিগেবল করার জন্য আমাদের 10 ফিট পানি থাকতে হবে, তো সেই প্রক্রিয়া আমরা কাজ হাতে নিয়েছি। বেলা 11টার পর ঘটনাস্থলে এসে BIWTA এর অভিযানকে অবৈধ দাবি করেন হাউজিংটির আইনজীবী। হাইকোর্টের রায়ও আমাদের পক্ষে। আমাদেরকে যে উচ্ছেদ করা হচ্ছে এটা বেআইনিভাবে করা হচ্ছে। এ সময় কাজে বাধা দেওয়ার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে হাউজিংয়ের একজন ব্যবস্থাপককে আটক করা হলেও সন্ধ্যায় জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। নদীর প্রবাহ ফিরিয়ে আনতে 2-3 মাস সময় লাগবে জানিয়ে অভিযানে নেতৃত্ব প্রদানকারী কর্মকর্তা বলেন, ধারাবাহিকভাবে অন্যান্য অবৈধ হাউজিংও উচ্ছেদ করা হবে। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে, নদীকে দখল দূষণ মুক্ত করে প্রবাহমান রাখতে যা যা করণীয় আমরা কিন্তু সেটা করব। স্থানীয়রা বলছেন, কষ্টসাধ্য হলেও শেষ পর্যন্ত যদি তুরাগের এই চ্যানেলটি পুরোপুরি বন্ধ করে গড়ে তোলা এই অবৈধ হাউজিংটি খনন করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিয়ে আবারও পুরনো প্রবাহ ফিরিয়ে আনা যায়, তাহলে তা হবে দেশের সকল অবৈধ হাউজিং মালিকদের জন্য একটি কঠোর বার্তা। তাই তারা বলছেন, যে কোনো মূল্যে BIWTA এর এই কাজটি সফলভাবে সম্পন্ন করা উচিত। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আলোচনার জন্য ঢাকা পৌঁছেছেন সৌদি আরবের 2 মন্ত্রী। গতরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সৌদি আরবের অর্থ পরিকল্পনা মন্ত্রী আল তুয়াইজরি এবং বাণিজ্য বিনিয়োগ মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছে 34 জন সদস্য। বৃহস্পতিবার সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই সফরকে সামনে রেখে বিভিন্ন খাতে $2,000 কোটি বেশি বিনিয়োগ প্রস্তাবনা তৈরি করেছে বাংলাদেশ। 30টিরও বেশি প্রকল্পে সৌদি আরবের বিনিয়োগ পরিকল্পনা আছে বলে জানা গেছে। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
7ই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু বাঙালির স্বাধীনতাকে আকাঙ্ক্ষা দিয়েছিল ভাষা। মত বিশ্লেষকদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ডিএনএ পরীক্ষায় অবশেষে মিলল রোহান ও বৃষ্টির লাশ। চুরিহাট্টায় আগুনে মৃত 11 জন শনাক্ত। দাহ্য নয় এমন রাসায়নিক কারখানা সরানো হবে না, জানলেন মেয়র। ওবায়দুল কাদেরের মতো বিএনপি নেত্রীরও সুচিকিৎসার অধিকার আছে। মানববন্ধনের নেতারা দুজনের তুলনা চলে না, বললেন হানিফ। পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের বিমানবন্দরে প্রবেশের ঘটনায় স্ক্যানার অপারেটর সাময়িক বরখাস্ত। অস্ত্র ভুল করে নেওয়ার কথা জানিয়ে কাঞ্চন বললেন, এই ঘটনা উদ্বেগজনক। এবং ডাকসু নির্বাচনে এক ব্যক্তির 38টি ভোটে প্রার্থীর নাম ও ব্যালট নম্বর মনে রাখা নিয়ে বিড়ম্বনা। ভোট দিতে হবে লিফলেট দেখে, বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।